যতই ঘনিষ্ঠ হোক না কেন, এই তিনজনকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। একসময় মধ্যপ্রদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেই শহরে একজন চোর বাস করত। সে ছোটখাটো চুরি করে তার পরিবারের ভরণ পোষণ করত, কিন্তু চুরি করা টাকা তার পরিবারের খরচ মেটাতে যথেষ্ট ছিল না। একদিন সে ভাবলো যে পাপ তো পাপই হয়, তা ছোট হোক বা বড়। আমি ছোট হোক বা বড় চুরি করি, যদি চোর হিসাবে ধরা পড়ি তাহলে আমারও একই শাস্তি হবে। তাহলে কেন বড় চুরি করব না? এই সিদ্ধান্ত নিয়ে সে সেই শহরের রাজার কোষাগার লুট করার পরিকল্পনা করলো। রাত হলে সে রাজপ্রাসাদে প্রবেশ করে এবং কোনোভাবে রাজার কোষাগারের জায়গায় পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে দেখতে পেল যে অনেক সৈন্য কোষাগার পাহারা দিচ্ছে। কঠোর নিরাপত্তা দেখে চোর মনে করলো যে তাদের চোখে ধুলো দেওয়া খুব কঠিন হবে এবং ভাবতে লাগলো যে আসলে মৃত্যুই এটি পাহারা দিচ্ছে। যদি আমি চুরি করার চেষ্টা করি তাহলে আমি আর বাঁচব না। এই ভেবে চোর পিছু হাঁটলো এবং ফিরে আসার সময় সে ভাবলো যে খালি হাতে ফিরে আসার চেয়ে এখান থেকে কিছু নিয়ে যাই ভালো। আমার এখানে আসা বৃথা যাওয়া উচিত নয়। মনে একটা চিন্তা এলো যে রাজার শোবার ঘরে যাওয়া উচিত, যেখানে রাজা ঘুমান এবং সম্ভবত সেই সময় রাজা তার পোশাক খুলে ঘুমিয়ে থাকবেন। আমি রাজার রাজকীয় পোশাক চুরি করে সেগুলি পরে আমি সহজেই টাকা চুরি করে এখান থেকে চলে যাব। প্রহরীরা ভাববে যে আমি রাজা, তাই তারা আমার পথে আসবে না এবং আমার কাজ সহজ হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে চোর রাজা সবার ঘরে পৌঁছে ধীরে ধীরে পর্দা সরিয়ে ভেতরে তাকালো। ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেল যে রাজা তার বিছানায় গভীর ঘুমে ঘুমাচ্ছেন এবং তার রানী অর্ধ উলঙ্গ অবস্থায় বিছানায় বসে আছেন। রানীকে জাগ্রত দেখে চোরের হাত পা ঘাবড়ে গেল এবং সে একপাশে দেয়ালের কাছে দাঁড়িয়ে রানীর ঘুমানোর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সে পর্দা সরিয়ে দেখলো রানী ঘুমাচ্ছে কিনা, কারণ রানী ঘুমালে রাজার পোশাক চুরি করতে পারবে। চোর দেখলো রানী এখনো একইভাবে বসে আছেন। এটা দেখে চোর টেবিলের ওপর বসতে শুরু করলো। টেবিলের ওপর বসার সাথে সাথেই তার ওপর রাখা জলের গ্লাসটি পড়ে গেল। সেই শব্দ শুনে রাজা তো ঘুম থেকে জাগলো না, বরং রানী তরবারি নিয়ে বেরিয়ে এসে রাজার ঘাড়ে তরবারি চাপিয়ে দিল আর বলল, তুমি কে? এখানে কেন এসেছো? সত্যি করে বলো, না হলে তোমার মাথা কেটে ফেলবো। চোর ভয়ে ঘামে ভিজে গেল এবং হাত জোর করে অনুনয় করতে করতে বলল, রানী সাহেবা, দয়া করে আমার জীবন বাঁচান। আমি একজন দরিদ্র চোর, এখানে কেবল চুরি করার উদ্দেশ্যে এসেছি। আমি ছোটখাটো চুরি করে আমার পরিবারকে ভরণ পোষণ করি। যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে আমার সন্তানেরা অনাথ হয়ে যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এবার আমাকে বাঁচান, আমি আর কখনো প্রাসাদের দিকে ফিরে তাকাবো না। আমার ছোট বাচ্চাদের প্রতি দয়া করুন। রানী তার প্রতি করুণা বোধ করলেন এবং বললেন, শোনো, আমি তোমাকে এক শর্তে মুক্তি দিতে পারি। আমি এখন কামে ভুগছি। যদি তুমি আমার সাথে যৌন সম্পর্ক করো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব, না হলে আমি এক ধাক্কায় তোমার মাথা কেটে ফেলবো। রানীর এই অদ্ভুত অবস্থা শুনে চোর আরো ভয় পেয়ে গেল এবং বলল, রানী সাহেবা, তুমি কি বলছো? আমি শুধু একজন চোর, আপনি এত বড় রাজ্যের রানী। আমার মর্যাদা কি যে আমি তোমার সাথে যৌন সম্পর্ক করতে পারি? আমার জন্য এটা করার কথা ভাবলেও বড় পাপ। রানী বললেন, আমি কিছু শুনতে চাই না। যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো তাহলে আমি যা বলি তাই করো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। রানীর কাছ থেকে এমন প্রস্তাব শুনে চোরের মন কেঁপে উঠল। সে ভাবতে লাগলো, আজ আমি একটা বিরাট ঝামেলায় পড়ে গেছি। রানীর কথা না শুনলে আমাকে মেরে ফেলা হবে, আর যদি শুনি তাহলেও মেরে ফেলা হবে। চোর কি করবে ভেবে বড় দ্বিধায় পড়ে গেল। অবশেষে সে রানীর সাথে যৌন সম্পর্ক করতে রাজি হলো এবং রানীকে বললেন, রানী সাহেবা, আমাকে 5 মিনিট সময় দাও।
আমার খুব প্রেসার পেয়েছে, প্রথমে আমাকে প্রেসার করতে দাও, তারপর তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত। রানী তৎক্ষণাৎ তরবারির ইশারা দিয়ে টয়লেটের দিকে নিশানা করলেন এবং চোরটি তার দিকে হাঁটতে লাগলো। রানী সেখানে দাঁড়িয়ে তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে চোর রানীর চোখ এড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। দৌড়ে দরজার কাছে পৌঁছালে দরজার কাছে থাকা সৈনিক তাকে ধরে ফেলে, জিজ্ঞাসাবাদ করে। চোর ভয় পেয়ে যায়। সে সৈনিককে সত্য কথা বলে যে সে একজন চোর, প্রাসাদে চুরি করতে এসেছিল, কিন্তু রানী তাকে ধরে ফেলে এবং তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে সে শর্ত দিয়েছিল যে তাকে তার সাথে সহবাস করতে হবে। তাই সে প্রস্রাব করার অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এইভাবে চোর সৈনিককে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। সৈনিক বলল, দেখ ভাই, আমি তোমাকে একটি শর্তে যেতে দিতে পারি। শর্ত হলো যে তোমাকে রানীর কাছে ফিরে যেতে হবে এবং রানীকে বলতে হবে যে আমি তোমার সাথে সহবাস করতে প্রস্তুত, কিন্তু তার আগে তোমাকে নিজের হাতে রাজাকে হত্যা করতে হবে। সৈনিকের এই অবস্থা আরো কঠিন ছিল। চোর ভাবছিল যদিও তার জীবন বাঁচানো যেত, কিন্তু এখন তাকে বাঁচানো যাবে না। যদি সে রানীকে এই কথা বলে তাহলে রানী তার মাথা কেটে ফেলবে। এখন চোর চারিদিকে মৃত্যু দেখতে পাচ্ছিল। অসহায়ভাবে চোর রানীর কাছে ফিরে গেল এবং বলল, রানী সাহেবা, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, আমি এটা করব, কিন্তু আমার একটা ভয় হচ্ছে যে রাজা সাহেব যদি ঘুম থেকে জেগে ওঠেন তাহলে তুমিও বাঁচবে না আর আমিও বাঁচব না। রাজা সাহেব আমাদের দুজনকেই হত্যা করবেন। তাই তোমাকে একটা কাজ করতে হবে, তুমি নিজের হাতে রাজার মাথা কেটে ফেলো, তাহলে আমরা নির্ভীক হয়ে যাব। যদি তুমি এমন করতে পারো তাহলে আমি তোমার শর্ত মেনে নেব, অন্যথায় তোমার হাতে মৃত্যুবরণ করাই আমার উপযুক্ত মনে হবে। তুমি আমাকে হত্যা করো। কামের বশে পরাজিত রানী চোরকে বললেন, অপেক্ষা করো, এমন কি বড় ব্যাপার, আমি এখনই রাজা সাহেবকে হত্যা করব। এই বলে রানী তার দুই হাতে তরবারি ধরে তার ঘুমন্ত স্বামীর মাথা কেটে ফেললেন। রানী যখন রাজার মাথা কেটে ফেললেন তখন পুরো ঘর রক্তে ভিজে গেল। রানীও রাজার রক্তে ভেসে গেল। সেই ভয়াবহ দৃশ্য দেখে রানী অজ্ঞান হয়ে পড়ে গেল এবং একই সাথে চোর সেখান থেকে পালিয়ে গেল। সকালে রাজপ্রাসাদে হইচই পড়ে গেল যে কেউ রাজা সাহেবকে হত্যা করেছে, কিন্তু রাজার হত্যাকারী কেউ খুঁজে পায়নি। সবাই খুব অবাক হয়েছিল যে রাজা ঘুমন্ত অবস্থায় কেউ তাকে হত্যা করেছে। সেখানে রানীও জোরে কাঁদছিল। এই গোপন রহস্যটি কেবল পুরো প্রাসাদের সেই সৈনিকের কাছেই জানা ছিল যে রানী বা চোর যে কোনো একজন রাজাকে হত্যা করেছে, কিন্তু সে এই কথা কাউকে বলেনি। রাজার শেষকৃত্যের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। অন্যদিকে রানী ঘোষণা করলেন যে তিনি তার রাজার সাথে সতীদাহ করতে চান। এটি জেনেও কেউ রানীকে সন্দেহ করেনি, কারণ রানী যদি রাজাকে হত্যা করে থাকেন তবে তিনি রাজার সাথে সতীদাহ করবেন কেন? অন্যদিকে রানী সাজসজ্জা করে রাজার সাথে চিতায় বসে পড়লেন। রাজ্যের সমস্ত লোক একে একে চিতায় কাঠ রাখছিল এবং তাকে প্রণাম করে ফিরে আসছিল। এভাবে শেষে সেই সৈনিকও রাজার চিতায় কাঠ রাখতে গেল। সে এই রহস্য জানত। সে রানীর কানে ফিসফিসিয়ে বলল, মহারানী, তুমি সতী হবে, কিন্তু দয়া করে বলো তুমি রাজাকে হত্যা করেছো নাকি সেই চোর? এই কথা শুনে রানী হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এর অর্থ এই সৈনিক রহস্যটি জানে। রানী বললেন, শোনো, আমি রাজাকে হত্যা করিনি, সেই চোরও করেনি। যদি তুমি জানতে চাও কে রাজাকে হত্যা করেছে তাহলে তুমি শহরের বাইরে উত্তর দিকের বনে যাও। সেখানে একজন বৃদ্ধা মহিলা একটি কুঁড়ে ঘরে থাকেন। তিনি অবশ্যই তোমাকে এই গোপন কথাটি বলবেন। সৈনিক এই গোপন কথাটি জানতে চেয়েছিল,
তাই সে পরের দিন রানীর নির্দেশ অনুযায়ী বনে গেল। বনে পৌঁছে সে সেই কুঁড়ে ঘরটি দেখতে পেল যেখানে বৃদ্ধা মহিলা থাকতেন। সৈনিক বৃদ্ধার পা ধরে বলল, মা, আমি তোমার কাছে একটি গোপন কথা জানতে এসেছি। আমাকে বলো, কে রাজাকে হত্যা করেছে? তখন বৃদ্ধা মা বললেন, বাবা, যদি তুমি এই রহস্যটি জানতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। আমার কুঁড়ে ঘরের বাইরে একটা ছাগল বাঁধা আছে। তুমি তোমার তরবারি দিয়ে তার মাথা কেটে ফেলো। মাথা কাটার সাথে সাথে ছাগলের ধর সেখানে পড়ে যাবে এবং তার মাথা বাতাসে উঠতে শুরু করবে। তারপর তুমি সেই ছাগলের কান ধরে উড়ে যাবে। ছাগলের মাথা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি রাজাকে কে হত্যা করেছে সে সম্পর্কে তোমার উত্তর পেয়ে যাবে। এখন সৈনিকটিও তাই করলো। ছাগলটি কুঁড়ে ঘরের বাইরে বাঁধা ছিল। সৈনিক ছাগলের মাথা কেটে ফেললো। মাথা কাটার সাথে সাথে এটি বাতাসে উঠতে শুরু করলো। সে দ্রুত ছাগলের দুই কান ধরে ফেলল এবং মাথাটি উড়ে গিয়ে সেই ভয়ঙ্কর বনের মাঝখানে নিয়ে গেল। সেই জায়গায় একটি গুহা ছিল। মাথাটি সেই গুহার প্রবেশ পথে গিয়ে নিচে নেমে এলো। সৈনিক ভাবতে লাগলো যে এই বনে কোনো মানুষ দেখা যাচ্ছে না। রাজার মৃত্যুর রহস্য কে আমাকে বলবে? সে গুহার প্রবেশ পথে দাঁড়িয়ে এইসব ভাবছিল। সেই গুহাটি ছিল একটি রাক্ষসের, যেখানে রাক্ষস এবং তার মেয়ে বাস করত। এখন সন্ধ্যা হয়ে গেছে। রাক্ষস তার খাবারের জন্য বেরিয়ে গেছে। তার মেয়ে গুহার ভেতরে উপস্থিত ছিল। রাক্ষস মেয়েটি যখন মানুষের গন্ধ পেল তখন সে প্রবেশ পথে বেরিয়ে এলো। সে দেখতে পেল যে গুহার প্রবেশ পথে একটি যুবক দাঁড়িয়ে আছে। রাক্ষস মেয়েটি ভাবল যে যদি আমি তাকে খাই তাহলে আমার এক সময়ের ক্ষুধা মিটবে। যদি আমি তাকে না খাই তাহলে আমার ক্ষুধা মিটবে অনেক দিন ধরে। যদি আমি তাকে বাঁচিয়ে রাখি তাহলে এই যুবকটি আমার অনেক কাজে আসবে। রাক্ষস মেয়েটি তৎক্ষণাৎ একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তার সামনে চলে গেল। সে আগে কখনো এই সুন্দরী মহিলা দেখেনি। সৈনিক তাকে দেখার সাথে সাথেই তার প্রতি মুগ্ধ হয়ে গেল। মেয়েটিও তাকে দত্তক নিতে চাইল। তাই সে তাকে তার গুহায় ডেকে তার সাথে অনেক মজা করলো। যখন রাক্ষসের ফিরে আসার সময় হলো তখন মেয়েটি তাকে মাছিতে পরিণত করে দেয়ালে আটকে দিল। রাক্ষস এসে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, মেয়ে, আমি মানুষের গন্ধ পাচ্ছি না। আমার মনে হয় কেউ আমাদের গুহায় ঢুকেছে। তারপর মেয়েটি অজুহাত দেখিয়ে বলল, বাবা, তুমি কি বলছো? কোনো মানুষ আমাদের উপস্থিতিতে এখানে আসার সাহস করবে? আমি তাকে জীবন্ত চিবিয়ে খাবো। এইভাবে সে রাক্ষসকে ভুল পথে পরিচালিত করত। এখন রাক্ষসী মেয়েটি প্রতি রাতে তাকে পুরুষে পরিণত করত এবং দিনের বেলায় সে তাকে মাছিতে পরিণত করত এবং দেয়ালে আটকে রাখত। এইভাবে সৈনিকটি রাক্ষসের গুহায় থাকার সময় অনেক দিন কেটে গিয়েছিল। এখন সে তার স্ত্রী এবং সন্তানদের হারিয়ে ফেলতে শুরু করে, কিন্তু রাক্ষসী মেয়েটির খপ্পর থেকে সে পালাতে সক্ষম হয়নি। একদিন সে সুযোগ পেয়ে কোনোভাবে রাতে সেখান থেকে বেরিয়ে পালিয়ে এলো। অনেক দিন দৌড়ানোর পর সে তার শহরে পৌঁছালো। তার বাড়িতে পৌঁছানোর পর সে খুব খুশি হয়েছিল। তার সন্তানদের সাথে দেখা করে সে খুব খুশি হয়েছিল। সে ভাবতে শুরু করেছিল যে আমার সেখান থেকে চলে আসাই ভালো হয়েছে। আমি জানি না সে আমাকে মাছিতে পরিণত করে কত দিন সেখানে রাখতো। এইভাবে সৈনিক তার বাড়িতে থাকাকালীন অনেক দিন কেটে গেল। একদিন তার আবার সেই মেয়েটির কথা মনে পড়ল। এখন সে দিন রাত তার চিন্তায় ডুবে থাকতো। তার সৌন্দর্যের কথা মনে করে সে তার সাথে দেখা করতে চাইতো। তাকে ছাড়া তার খেতে প্রাণ করতে ইচ্ছা করতো না। সে সবসময় ভাবতো যে সে কিভাবে তার সাথে দেখা করবে। সৈনিকটি সেই রাক্ষসী মেয়েটির সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠল এবং সে আবার তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ভাবল, গতবার ওই বৃদ্ধা আমাকে সেখানে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি সেখান থেকে পালিয়ে এসেছি, তাই আমি পথ চিনি না।
আমি সেই বৃদ্ধার আবার সাহায্য নেব। এই ভেবে সে সেই বৃদ্ধার কুঁড়ে ঘরে পৌঁছে তার কাছে হাত জোড় করে বলল, হে মা, আমাকে আবার সেই একই জায়গায় পাঠিয়ে দাও যেখানে তুমি আমাকে আগে পাঠিয়েছিলে। এখন সেই সৈনিক রাজার হত্যার রহস্য ভুলে গেছে। তার ভেতরে রাক্ষসী মেয়ের সাথে দেখা করার উদ্বেগ বেড়ে গেছে। সেই বৃদ্ধা বলল, ছেলে, আগে আমার একটি ছাগল ছিল, তার কান ধরে তুমি সেখানে গিয়েছিলে, এখন সেটাও নেই। এখন আমি তোমার কাছে কিভাবে পৌঁছাবো? তারপর সৈনিক বলল, হে মা, আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো, একবার আমাকে সেই মেয়ের সাথে পরিচয় করিয়ে দাও। বুড়ি বলল, ছেলে, আমি তোমাকে পরিচয় করিয়ে দেব, কিন্তু এর জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে আনতে হবে। সৈনিক বলল, এ এমন বড় কথা কি? এই বলে সৈনিক তার ছেলেকে ডেকে নিয়ে এলো। বুড়ি তখন সৈনিককে বলল, আগের বার তুমি যেমন ছাগলের মাথা কেটে ফেলেছিলে এবং ছাগলের কান ধরে পৌঁছে গিয়েছিলে, এবারে তোমার ছেলের মাথা কেটে ফেলো এবং তোমার ছেলের কান ধরে সেখানে পৌঁছে যাও। সৈনিক কামের প্রভাবে তার ছেলের মাথা কেটে ফেলার জন্য প্রস্তুত হলো। সে তরবারি হাতে নিয়ে তার ছেলের মাথা কেটে ফেলার চেষ্টা করার সাথে সাথে বৃদ্ধা মহিলা তার হাত ধরে ফেলল। অপেক্ষা করো, এটাই তোমার প্রশ্নের উত্তর। তারা যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাদের কখনো বিশ্বাস করা উচিত নয়। প্রথমত, রাজা চোরের হাতে নিহত হয়নি, রানীও কামের কারণে নিহত হয়নি। যেভাবে তুমি তোমার ছেলেকে কামের অন্ধ হয়ে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছিলে, সেইভাবে একজন মানুষ এই কামের প্রভাবে অন্ধ হয়ে যায় এবং সবচেয়ে খারাপ কাজ করে। দ্বিতীয়ত, যে কেউ অর্থের লোভে কাউকে হত্যা করে। তৃতীয়ত, রাগে অন্ধ হয়ে একজন রাগান্বিত ব্যক্তি সবকিছু ভুলে যায় এবং এমন কিছু করে যার জন্য সে সারা জীবন অনুশোচনা করে। রাগে তার বুদ্ধি জ্ঞান শূন্য হয়ে যায় এবং সে নিজের বা অন্যের কিছুই দেখতে পায় না। এই তিনটি থেকে সর্বদা দূরে থাকা উচিত, না হলে সারা জীবন আফসোস করতে হবে। বন্ধুরা, আমরা আশা করি আমাদের বর্ণিত এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য ধন্যবাদ।